হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকেল 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্বের ক্লাস নাম্বার 10-এ আমরা আলোচনা করব বুদ্ধির পরিমাপ সংক্রান্ত অভিজ্ঞতা। বিশেষ করে আমরা ফোকাস করব আইকিউ টেস্ট বা ইন্টেলিজেন্ট কোশ্চেন টেস্টটাকে। অর্থাৎ আমরা তো প্রত্যেকে আমাদের শরীরের ওজন, শরীরের হাইট, আমাদের কাজের পরিমাণ সমস্ত কিছু পরিমাপ করতে পারি, কিন্তু আমাদের বুদ্ধি কী করে পরিমাপ করব? আমরা জানি যে কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম, কিন্তু সেটাকে কিভাবে পরিমাপ করতে হয়, তার কি কোনো একক আছে? সমস্ত বিষয় আজকের এই ভিডিও ক্লাসে কিন্তু আমরা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, এবং সেই আলোচনা করার পাশাপাশি তোমাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক একটি এমসিকিউ মক টেস্ট সিরিজ। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাস নাম্বার 10, বুদ্ধির পরিমাপ সংক্রান্ত অভিক্ষা। প্রথমে কি বলা হয়েছে? মনোবিদ্যায় অভিক্ষা বলতে পরিমাপক যন্ত্রকে বোঝায়। অভিক্ষা মানে কি? টেস্ট, কোনো একটা টেস্ট করানো হবে, তাই তো? সেই টেস্ট করানোর অর্থাৎ কোনো একটা পরিমাপক যন্ত্র থাকবে। আমি কোনো কিছু মাপছি, তুমি কোনো কিছু মাপবে, ওজন মাপতে পারো, তুমি আয়তন মাপতে পারো, তুমি উচ্চতা মাপতে পারো, তুমি দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারো। তোমার তো তার জন্য একটা পরিমাপক যন্ত্র দরকার, তাই না? ওজন মাপার জন্য তুলাযন্ত্র দরকার, আয়তন পরিমাপের জন্য তোমার ফিতে দরকার, যেখানে তোমার সেখানে ফিট, মিটার এই সমস্ত থাকবে। তো বুদ্ধি পরিমাপ করার জন্য নিশ্চয়ই কোনো যন্ত্র প্রয়োজন। তো বলা হয়েছে মনোবিদ্যায় অভিক্ষা বলতে পরিমাপক যন্ত্রকে বোঝায়, কিন্তু এই যন্ত্র সবসময় কারিগরি কৌশল নাও হতে পারে। অর্থাৎ আমরা সাধারণত যেভাবে কারিগরিভাবে, অর্থাৎ আমরা 1 কেজি আলু কিনলাম, অর্থাৎ সেখানে 1 কেজি লোহার একটা বাটখারা দিয়ে আমাকে মেপে দিল, বা ইলেকট্রিক তুলাযন্ত্রে আমাকে মেপে দিল, অর্থাৎ সেটা কারিগরি সেরকম কোনো যন্ত্র নাও থাকতে পারে। মনোবিদ্যা বলতে বিশেষ মানসিক বৈশিষ্ট্যের পরিচয়ক প্রতিক্রিয়া উৎপাদনকারী উদ্দীপকের সমবায়কে বোঝায়। ব্যাপারটা এখানে বলেছে বিশেষ মানসিক বৈশিষ্ট্যের পরিচয়ক, অর্থাৎ আমরা এর আগের দিন কী করলাম? স্পেশাল এবিলিটি বা স্পেসিফিক এবিলিটি এবং জেনারেল এবিলিটির কথা আমরা জানলাম, যেখানে স্পেসিফিক এবিলিটিতে বলা হচ্ছিল বিশেষ মানসিক ক্ষমতা, তাই না? এই যে বিশেষ মানসিক ক্ষমতা রয়েছে, এই বিশেষ মানসিক ক্ষমতার তো কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্য যে প্রতিক্রিয়া, তার উৎপাদনকারী উদ্দীপক। উদ্দীপক মানে কি? মনে করো যে আমরা ছোটোবেলায় পড়েছি যে গাছ উদ্দীপনায় সাড়া দেয়। মানে কেউ মনে করো বসে রয়েছে অনেকক্ষণ ধরে, তুমি ফট করে তার পেছনে গিয়ে একটা জোরে চিৎকার করলে, তাহলে সে চমকে উঠলো, অর্থাৎ সে উদ্দীপনায় সাড়া দিল, সে উদ্দীপিত হলো। ঠিক তেমনি যার মানসিক বৈশিষ্ট্য বা যার মানসিক ক্ষমতা বেশি, তাকে কোনো একটা কঠিন কাজ দিলে দেখবে সে বাকিদের থেকে অনেক বেশি চটপট সেই কাজটা করে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে তার উদ্দীপনার বৈশিষ্ট্য বা বহিঃপ্রকাশ, ঠিক আছে? মানসিক বৈশিষ্ট্য বলতে বুদ্ধি এবং স্মৃতিশক্তি ইত্যাদি মানসিক ক্ষমতা বা ক্রিয়া হতে পারে। অর্থাৎ মানসিক বৈশিষ্ট্য বলতে স্মৃতিশক্তি, অর্থাৎ পূর্বে কোনো অর্জিত কর্ম, এবং তার পাশাপাশি বুদ্ধি, এই দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে? নেক্সটে কি রয়েছে? পূর্বে প্রচলিত, অর্থাৎ বহু প্রাচীনকাল বা তার পরবর্তী সময় কিভাবে মানুষ বুদ্ধির পরীক্ষা করত, কিভাবে মানুষ বলতো কে কত বেশি বুদ্ধিমান, সেখানে 3টা টার্ম এখানে দেখো রয়েছে। 3টা টার্মকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমটা রয়েছে ফ্রেনোলজি। ফ্রেনোলজিটা কি? ফ্রেনোলজি হচ্ছে মানুষের মাথার খুলি, মানে স্কাল, তাই তো? আমাদের প্রত্যেকের স্কাল থাকে। মাথার খুলির আকৃতি, মনে করো কারো কারো মাথার খুলিটা এত বড়, কারো মাথার খুলিটা ছোট। অর্থাৎ পূর্বে এরকম একটা হিসাব ছিল যে যার মাথার খুলি যত বেশি, তার মধ্যে বুদ্ধি তত বেশি, যার মাথার খুলি ছোট, তার মধ্যে বুদ্ধিও কম। তো সেইভাবে তারা বুদ্ধির অভিক্ষা করতো মাথার খুলির পরিমাপ দেখে। বোঝা গেল? দ্বিতীয়ত রয়েছে ফিজিওগনমি। ফিজিওগনমিতে কি বলা হয়েছে? ফিজিওগনমিতে বলা হয়েছে মুখের অবয়ব দেখে। দেখবে কারো মুখ গোল হয়, কারো মুখ লম্বা হয়। এই মুখের অবয়ব দেখেও কিন্তু বুদ্ধি পরিমাপ বা মানসিক ক্ষমতার পরিমাপ করা হতো, সেটাকে বলা হচ্ছে ফিজিওগনমি। তো ফ্রেনোলজিটা আমরা বুঝলাম সেটা মাথার খুলির আকৃতি দেখে, আর ফিজিওগনমিটা আমরা বুঝলাম সেটা হচ্ছে মুখমণ্ডল দেখে। আর থার্ডলি হচ্ছে গ্রাফোলজি। গ্রাফোলজি হচ্ছে হাতের লেখা দেখে। কার হাতের লেখা কেমন সেটা দেখার পর বা সেটা দেখে কিন্তু এই বিষয়টাকে বোঝা হতো কার মধ্যে কত বেশি মানসিক ক্ষমতা রয়েছে। অর্থাৎ মানসিক ক্ষমতায় পূর্ব প্রচলিত যে 3টা পরীক্ষার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেনোলজি, ফিজিওগনমি আর গ্রাফোলজি, ঠিক আছে? অর্থাৎ একটি
মাথার খুলি, একটি মুখের অবয়ব বা মুখের মুখমণ্ডল, আর একটা হচ্ছে হাতের লেখা। ঠিক আছে, তো বর্তমানে যেগুলো প্রচলিত, সবথেকে বহু প্রচলিত বুদ্ধি পরিমাপক পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। এবার সেই প্রাচীন যুগের জানার পরে আমাদের যেবার জানতে হবে পরবর্তী যুগে বা বর্তমান যুগে বলা যেতে পারে, বা বর্তমান যুগের কিছু পূর্বে, যে আর কোন কোন পরীক্ষা নেওয়া হতো। তো সবার প্রথমে হয়েছে হিলির পাজেল অভিক্ষা। পাজেলটা কি দেখবে, এক ধরনের পাজেল গেম, আমরা প্রত্যেকে ছোটোবেলায় হয়তো খেলেছি। এরকম একটা কার্ডবোর্ড থাকতো যেখানে কিছু টুকরো দেওয়া থাকতো, সেই টুকরোগুলোকে মিলিয়ে আমাদের একটি বিশেষভাবে কোনো ছবি তৈরি করতে হতো, তাই না? এটাকে বলা হচ্ছে পাজেল গেম। এই পাজেল অভিক্ষা দিয়ে হচ্ছে বুদ্ধির পরিমাপ করা যেতে পারে, এটাকে আবিষ্কার করেছিলেন হিলি। নেক্সট আছে আলেকজান্ডারের পাস অ্যালং অভিক্ষা। এগুলো প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। বুদ্ধি যে সমস্ত অভিক্ষার কথা আমরা এর আগে আলোচনা করেছি বা বুদ্ধির বিভিন্ন তত্ত্বের কথা বলেছি, প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে। তার পাশাপাশি এই যে এখানে নামগুলো দেখতে পাচ্ছ, এগুলোর উপরে বিস্তারিত ক্লাস তোমরা পাবে। তারপরে রয়েছে ডিয়ার বার্নের ফ্রেম বোর্ড, এটা হচ্ছে ফ্রেম হবে, ডিয়ার বার্নের ফ্রেম বোর্ড অভিক্ষা। কোহর ব্লক ডিজাইন। ব্লক ডিজাইন মানে দেখবে বাচ্চাদের ব্লক গেমগুলো থাকে না, ছোটো ছোটো টুকরো টুকরো কিছু ব্লক থাকে, সেগুলোকে নিয়ে কখনো গাড়ি বানাচ্ছে বাচ্চাটা, কখনো ঘর বানাচ্ছে, কখনো বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে, অর্থাৎ এইটা দিয়েও কিন্তু করা যায়। আর নক্সের কিউব কনস্ট্রাকশন অভিক্ষা। তো এই 5 রকমের বিশেষ অভিক্ষার কথা আমরা জানলাম, এবং এগুলো সম্পর্কেও আমাদের কিন্তু বিস্তারিতভাবে আলোচনা ক্লাস রয়েছে। অর্থাৎ প্রাচীন যুগে করা হতো ফ্রেনোলজি, ফিজিওগনমি এবং গ্রাফোলজি, যে তিনটার মধ্যে দিয়ে মানে বিশেষত শারীরিক আকার আকৃতি এবং তার পাশাপাশি হাতের লেখা দেখে বুদ্ধি পরিমাপ করা হতো। পরবর্তী যুগে সেটা হয়ে যায় বিভিন্ন রকমের টাস্ক। দেখো টাস্কই তো, পাজেল একটা টাস্ক দিয়ে দিয়েছে, পাস এবং এগুলো যখন তোমাদেরকে করাবো, ব্লক ডিজাইন, প্রত্যেকটা টাস্কের উপরে কিন্তু নির্ভরশীল। কিন্তু বর্তমান যুগে সবথেকে বেশি যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে আইকিউ। এবার আইকিউটা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করে নিই। আইকিউ বা যেটাকে বলা হয়ে থাকে বুদ্ধঙ্ক। আইকিউ এর ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট। ঠিক আছে, ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট। বলা হয়েছে মনোবিদ উইলিয়াম স্টার্ন সর্বপ্রথম এই বুদ্ধঙ্ক প্রবর্তন করেন বা আইকিউ প্রবর্তন করেন। আইকিউ হলো বুদ্ধির পরিমাপ সংক্রান্ত একটি বর্তমানে বহুল প্রচলিত এবং উন্নত মানের একটি পরীক্ষা। বুদ্ধঙ্ক বা আইকিউ হলো মানুষের সাধারণ বয়স এবং মানসিক বয়সের অনুপাত। দেখো, মানসিক বয়স মানে হচ্ছে মেন্টাল এজ বা যেটাকে MA দিয়ে ধরা হয়, আর যেটা সাধারণ বয়স সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ বা যেটাকে বলা হয় CA। তো এই নামগুলো তোমরা আশা করি খাতায় লিখে নিয়েছো। এবার আমরা আইকিউ পরিমাপের যে সূত্রটা রয়েছে বা আইকিউ পরিমাপের যে নিয়মটা রয়েছে, সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই দুটো বিষয় সবসময় মনে রাখবে যে আইকিউ করতে গিয়ে আমাদের ক্রোনোলজিক্যাল এজ বা যেটা সাধারণ বয়স সেটা, এবং তার পাশাপাশি মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজটাকে সেটাকে একটু বিস্তারিতভাবে বলে নিই। মনে করো কারো বয়স, দুটো বাচ্চা রয়েছে, দুটো বাচ্চার বয়স 10 বছর, তারা প্রথম হাই স্কুলে ভর্তি হয়েছে। এবার দেখা গেল দুজনের বয়সে সমান, বার্থ সার্টিফিকেট অনুযায়ী দুজনের বয়সে সমান, কিন্তু তাদের দুজনের কর্মক্ষমতা বা দুজনের যে কোয়ালিটি সেটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যেরকম দেখা যাচ্ছে একজনকে ক্লাস 8-এর একটা ম্যাথ করতে দিলে সে ভালোভাবে করে দিতে পারছে, কিন্তু আরেকজন ক্লাস 5-এর ম্যাথটাই করতে পারছে না। অর্থাৎ একটি বাচ্চার মেন্টাল এজ ক্লাস 8-এর বাচ্চাটার মতো হয়ে যাওয়া সত্ত্বেও আরেকটি বাচ্চার মেন্টাল এজ কিন্তু তার ক্রোনোলজিক্যাল এজেরই সমান রয়েছে। তো এইভাবে কিন্তু আইকিউ পরিমাপটা করা হয়। আইকিউ পরিমাপের যে সূত্রটা রয়েছে, আমরা যদি এদিকে আইকিউটাকে বাঁদিকে রাখি, তাহলে উপরে যাবে হচ্ছে মেন্টাল এজ, আমি MA লিখছি, নিচে যাবে ক্রোনোলজিক্যাল এজ, আমি CA লিখছি, তার সঙ্গে মাল্টিপল হয়ে যাবে 100। বোঝা গেছে? মাল্টিপল হয়ে যাবে 100। এবার ধরে নাও কারোর, মনে করো আইকিউ আমরা কীভাবে পরিমাপ করব। মনে করো যে কারো এজ হচ্ছে 10, তার মেন্টাল এজ হয়ে গেছে 20, অর্থাৎ সে 20 বছরের বাচ্চাটার মতো ভাবতে পারছে, এবং এটাকে আমরা 100 দিয়ে গুণ করবো, তাহলে এটাতে কেটে দিলাম, তাহলে তার আইকিউ হয়ে যাচ্ছে কত? 200। এইভাবে আমরা আইকিউ কিন্তু পরিমাপ সাধারণত করে থাকি। ঠিক আছে, আইকিউ পরিমাপের উপরে কোন আইকিউ এর উপরে বাচ্চাদেরকে কত পরিমাণ বা কী পরিমাণ তাদেরকে মেধার তালিকাতে রাখা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আইকিউ পরিমাপের যে সূত্রটা সেটা তোমরা পেয়েছো, সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং আইকিউ সংক্রান্ত সর্বপ্রথম
যে প্রবর্তন করেছেন তিনি হচ্ছেন মনোবিদ উইলিয়াম স্টার্ন। আইকিউ পরিমাপের ক্ষেত্রে বা আইকিউ এর একটি বন্টন তালিকা টারম্যান খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমে রয়েছে মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যারা মেন্টালি যারা রিটায়ার্ড তাদের আইকিউ হবে 70, মানে সব থেকে কম যেটা, সব থেকে খারাপ যেটা। দ্বিতীয়ত খুব অল্প বুদ্ধি, অর্থাৎ সে মানসিক প্রতিবন্ধী নয়, তার বুদ্ধি খুবই কম, সে হচ্ছে 70 থেকে 79-র মধ্যে থাকবে। এটা একটা অ্যাভারেজ কিন্তু হিসাব। তৃতীয়ত স্তরে তিনি রেখেছেন অল্প বুদ্ধিসম্পন্ন, যার আইকিউ 80 থেকে 89, ঠিক আছে। চতুর্থত তিনি রেখেছেন সাধারণ বা গড় বুদ্ধিসম্পন্ন, যার আইকিউ তিনি 90 থেকে 100-র মধ্যে রেখেছেন, সাধারণ বা গড়, এবং এটাই সব থেকে বেশি পরিমাণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এবার আসবে মেরিটোরিয়াস বা মেধাবী। মেধাবীদের আইকিউ 110 থেকে 120, বা বলা যেতে পারে 100 থেকে 120। তারপরে তিনি রেখেছেন উচ্চ মেধা সম্পন্ন, যারা 120 প্লাস কিন্তু 140 থেকে কম, এবং অত্যন্ত মেধাবী, প্রচণ্ড মেধাবী, তারা হচ্ছে 140-এর বেশি হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বিজ্ঞানী টারম্যান বা মনোবিদ টারম্যান আইকিউ এর যে টেবিলটা রয়েছে, আইকিউ এর যে বিস্তারিত ব্যাখ্যাটা তিনি এইভাবে কিন্তু দিয়েছেন। অর্থাৎ বর্তমানে যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন, এবং বাচ্চারা কিন্তু বর্তমানে বিভিন্ন রকমভাবে নিজেদেরকে অ্যাডভান্স করছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে আইকিউ একটি অন্যতম বহুল প্রচলিত একটি পরীক্ষা, এবং বর্তমানে বিভিন্ন জায়গাতে তোমরা যখনই প্রায় খবর, যারা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট থাকো তারা দেখতে পাবে বিভিন্ন জায়গায় আইকিউ টেস্টে কিন্তু অনেক অল্প বয়সী বাচ্চারা কিন্তু বিভিন্নভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। যেমন গুগল বয় বলে একজন রিসেন্টলি খবরে খুব ছড়িয়েছিল, 10 থেকে 12 বছরের একটি বাচ্চা, যাকে যে প্রশ্নে ধরা হচ্ছে সে উত্তর দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ঠিক সেরকমই। তো এটা হচ্ছে মনোবিদ টারম্যানের দেওয়া বিভিন্ন স্তর। এবার মনোবিদদের অভিমত কি এই আইকিউ সংক্রান্ত বিষয়ে, সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে রয়েছে বুদ্ধঙ্ক জন্মগত ক্ষমতা বা প্রশিক্ষণের ফলের সমষ্টি। মনে করো জন্মের থেকে সে কিছু ক্ষমতা নিয়ে এসছে। আমরা যদি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটাকে ভাবি, তো প্রথমে কি বলেছেন তিনি, যে জি উপাদান সে জন্মের সাথে আসবে, তার সাথে এস উপাদান যুক্ত হবে, তারপরে সে একটা কোয়ালিটিপূর্ণ মানুষ তৈরি হবে। যার মধ্যে জি উপাদান যত বেশি, তার এস উপাদান আসার সম্ভাবনা তত বেশি, ঠিক আছে। ঠিক তেমনি বুদ্ধঙ্ক জন্মগত ক্ষমতার পাশাপাশি প্রশিক্ষণ, অর্থাৎ যে যত বেশি প্রবলেম সলভিংয়ের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবে, তত বেশি তার কিন্তু আইকিউ লেভেল বাড়বে। দ্বিতীয়ত বলা হয়েছে কোনো মানসিক ও এটা অভিক্ষার, ঠিক আছে, কোনো মানসিক অভিক্ষার সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। কোনো মানসিক অভিক্ষাই কিন্তু সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। অর্থাৎ যত রকমের অভিক্ষার কথাই আমরা জানলাম, এখানে একটু টাইপিং অ্যান্ড মিস্টেক হয়েছে, তোমরা একটু বিষয়টা দেখে নিও। কোনো মানসিক অভিক্ষাই সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়, অর্থাৎ প্রত্যেকটা মানসিক অভিক্ষার মধ্যে কিন্তু যে কোনো রকমের ফ্লস থাকতে পারে, এবং সেগুলো অবশ্যই আলোচনা সাপেক্ষ। বুদ্ধঙ্ক অপরিবর্তনীয় নয়, পরিবেশের পরিবর্তনে পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ আজকে যেই বাচ্চাটার বুদ্ধঙ্ক 160, তার যা আজীবন বুদ্ধঙ্ক 160 থাকবে তা কিন্তু নয়, তার কমতেও পারে, বাড়তেও পারে। সেটা তার নিজের পরিস্থিতির উপরে সে কতটা প্রবলেম সলভিং বা চ্যালেঞ্জিং মোমেন্টসের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে তোমাদের ভালো করে। অথবা সে কতটা কম সেগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেটাও দেখতে হবে তোমাদেরকে ভালো করে। অর্থাৎ সে যত বেশি চ্যালেঞ্জিংয়ের মধ্যে দিয়ে যাবে, তত তার আইকিউ লেভেলটা বাড়বে, যত কম যাবে তত তার কমবে। এটা একেবারে কিন্তু সমানুপাতিক সম্পর্ক। খুব অল্প বয়সী শিশুর ক্ষেত্রে বুদ্ধাঙ্ক স্থির থাকে, যাদের বয়স কম তাদের বুদ্ধাঙ্ক কোনো পরিবর্তন হয় না। খুব অল্প বয়স্ক বা নবজাতক যারা, তাদের যেটা বুদ্ধাঙ্ক, তারা প্রত্যেকের মধ্যে সমপরিমাণে কিন্তু পরিবর্তন বা সমপরিমাণ কার্যকলাপ দেখা যায়। একই পরীক্ষার্থীর উপর একটি অভিক্ষার বারবার প্রয়োগের ফলে একই বুদ্ধাঙ্ক পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। আজকে মনে করো আজকে একটা বাচ্চাকে তুমি একটা কাজ করতে দিয়েছো, সে কাজটা করতে পারলো না, দ্বিতীয়বার সে করে দিল, তৃতীয়বার তুমি তাকে করতে দিলে দেখলে চট করে সে কাজটা করে দিয়েছে। অর্থাৎ তখন কিন্তু তার তুমি বলবে না যে তার বুদ্ধাঙ্ক কিন্তু বাড়েনি, অবশ্যই বেড়েছে। প্রথমবার সে পারেনি, অকৃতকার্য হয়েছে, কিন্তু পরের বার সে পেরেছে, তাহলে তার বুদ্ধাঙ্কটা বেড়েছে। অর্থাৎ একই কাজ যখন তুমি বারবার করতে দেবে, তখন তার মধ্যে কিন্তু বুদ্ধাঙ্কের পরিবর্তন দেখা যাবে। নেক্সট বলা হয়েছে পরীক্ষার্থীর শারীরিক ও প্রাক্ষবিক কারণে অথবা পরীক্ষকের ব্যক্তিগত কোনো ত্রুটিজনিত কারণে কিন্তু বুদ্ধাঙ্ক পরিবর্তন হয়। শারীরিক এবং প্রাক্ষবিক, শারীরিক মানে ফিজিক্যাল কারণ,
প্রাক্ষোভিক মানে বিভিন্ন রকমের যেটা প্রক্ষোভ হয়ে থাকে, বিভিন্ন রকমের যে ইমোশনস থাকে, সেই সমস্ত কারণে কিন্তু পরীক্ষকের ব্যক্তিগত কোনো ত্রুটির কারণে বুদ্ধিঙ্কের পরিবর্তন হতে পারে। মনে করো একটা বাচ্চা ক্লাসে পড়াশোনা করছে না, তুমি অ্যাজ এ টিচার তাকে মোটিভেট করছো রেগুলার, যে তুই পারবি, তোর দ্বারা হবে, তুই চেষ্টা করলেই পারবি, তাহলে দেখা যাবে সেই বাচ্চারা 2 দিন 3 দিন পর কিন্তু সে পড়াটা দেওয়ার চেষ্টা করছে, তারপর দেখা যাচ্ছে সে ভালো পড়া দিতে পারছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু বুদ্ধিঙ্কের পরিবর্তন হলো মোটিভেশনের ফলে, প্রাক্ষোভিক কারণে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো ছিল আজকের মোট ক্লাসে, যে আইকিউ সংক্রান্ত যে সমস্ত বেসিক কনসেপ্ট সেগুলো আমরা আজকে আলোচনা করে নিলাম। এবার এই টপিকের উপরে আমরা কিছু প্র্যাকটিস রেখেছি, সেই প্র্যাকটিসগুলো আমরা একটু করে নেব। তোমরা কিন্তু অ্যান্সারগুলো করবে এবং অবশ্যই কমেন্টে জানিও যে ক্লাসেসগুলো কেমন লাগছে, ক্লাসেসগুলো রেগুলার করবো কি না, সেটা তোমরা অবশ্যই জানিও। তো বলা হয়েছে অত্যন্ত মেধাবীদের বুদ্ধিঙ্ক কত হয়? অত্যন্ত মেধাবী 140-এর বেশি আমরা একটু আগে আলোচনা করলাম। কে করেছেন? টারম্যান, তাই না? মনোবিদ টারম্যান বা বিজ্ঞানী টারম্যান, তিনি তো এই বুদ্ধিঙ্কের তালিকাটা প্রকাশ করেছেন বিস্তারিতভাবে। নেক্সট, মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধিঙ্ক কত হয়? মানসিক প্রতিবন্ধী সব থেকে কম, যেটা মনে রাখবে সব থেকে কম কত? 70, তাই তো? নেক্সট, বুদ্ধির পরীক্ষা হিলি কোন পরীক্ষার কথা বলেছেন? হিলি কোন পরীক্ষার কথা বলেছেন? সবার প্রথমে বলেছিলাম হিলির কোন পরীক্ষা, একটা ছবি এঁকে দিয়েছিলাম। কী ছিল ছবিটা? একটা পাজেল গেম, তাই না? একটা পাজেল ছিল, তাহলে হিলি দিয়েছিলেন কি? একটি পাজেল পরীক্ষা। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট নাম্বার 4, গড় শিক্ষার্থীদের বুদ্ধিঙ্ক কত হয়? গড়, অ্যাভারেজ কত হয়? অ্যাভারেজ সঠিক উত্তর হবে, আমরা করেছিলাম আজকে অ্যাভারেজ হচ্ছে 90 থেকে 100 মধ্যে, তাই না? তাহলে এখানে অপশন নাম্বার সি বা ডি দুটাই কিন্তু সঠিক, তোমরা যেটাই করবে সেটাই সঠিক। কোশ্চেন নাম্বার 5, বুদ্ধিঙ্কের প্রথম ধারণা কে দিয়েছেন? বুদ্ধিঙ্কের ধারণা সর্বপ্রথম কে দিয়েছেন? মনোবিদ স্টার্ন, অপশন নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর। তো এই ছিল আজকের মোট ক্লাস আমাদের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।